আচার্য, কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। যদি এমন হয় ভিডিওটা প্রথম দেখছো তাহলে এটা আমার রিকোয়েস্ট যে আমার পুরনো ভিডিওগুলো দেখবে। সেখানে শাড়ি পরা, শাখা সিঁদুর পরা রয়েছে। তখন সোনার বাংলা চ্যানেলেও ছিলাম। 17-18 বছরের পর এই লাইনে আছি। এখন আমার বয়স 55। এই মার্চ 2025-এ। তো এই যে দেখতে কম বয়সী লাগে, এটা কারণটা কি? তখন বেশি বয়সী লাগতো। এখন যদি কেউ বলে যে বুধের জন্য হচ্ছে, না, পুরোটা ঠিক না। গ্রহ নক্ষত্রের পজিশন যাই থাকুক না কেন, যে পজিশন আমরা পাচ্ছি সেটা আগের জন্মের কর্মফলে ওই সময় ওই পজিশনে আমি জন্মালাম। কিছু ভালো কিছু খারাপ সকলের থাকে। এইবারে সেই মানুষটা যদি এই আধ্যাত্মিকতা বাদটার মধ্যে ঢুকতে পারে, সোকল্ড জ্যোতিষীর মাধ্যমে বা জ্যোতিষবিদ্যার মাধ্যমে নিজের জায়গাগুলো বুঝতে পারে, জানতে পারে, এবং তন্ত্রের মাধ্যমে যদি নিজেকে একটা সিস্টেমে বেঁধে ফেলতে পারে, তখন তার মধ্যে ওই নেগেটিভ প্ল্যানেট যদি থেকেও থাকে, সেগুলো আস্তে আস্তে পজিটিভ রেজাল্ট দিতে থাকে। এবং তার রেজাল্ট আমি নিজে যে আগের যেরকম ছিলাম সেখান থেকে আমি কিন্তু মেকআপ করছি, কিছুই করি না। এখন যেমন আমি এসি ব্যবহার করি না, আমি কোনো কালেই এসি ব্যবহার করি না। আমি নর্মাল টেম্পারেচার সবসময় নিজের জন্য অ্যালাউ করি। ফ্যান বন্ধ করে করছি, স্বাভাবিকভাবেই গরমে ঘামছি, মুখও মুছবো। তো তা সত্ত্বেও এই যে বয়স কম লাগাটা, এটা কোনো গ্রহের প্রভাব না। গ্রহের পজিটিভিটি যা ছিল সেটা তো ছিলই, সেটা তো কয়েক বছর আগেও ছিল। তাহলে যত দিন যাচ্ছে আরো ইয়াং লাগছে কেন? কারণ হচ্ছে সিস্টেমে থাকা। এই সিস্টেমটা হলো তন্ত্রের মাধ্যমে কতগুলো নিয়মের মধ্যে থাকলে সেই মানুষটার মধ্যে পজিটিভ রেজাল্ট অবশ্যই রিফ্লেক্ট করে। তো আজকে সাবজেক্টটা স্টার্ট করছি এইভাবে যে জ্যোতিষী যখন বলে, জ্যোতিষী হিসেবে আমি কেন, আরো অনেকেই বলছে 2025-এর যে স্টার্টিং তা কিরকম হতে পারে, 25 সালটা কিরকম যেতে পারে। যারা সত্যিকারের জ্যোতিষী, যারা জ্যোতিষ বিদ্যাটা শিখেছে, এটা একটা সনাতন সাবজেক্ট, এটা একটা পুরনো সাবজেক্ট, বহু 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 বছর আগে থেকে চলে এসেছে। যারা সত্যিকারের জ্যোতিষী তাদের এগুলো পড়তে হয়, প্র্যাকটিস করতে হয়, পরীক্ষা দিতে হয়। এবং যারা বলে যে এটা লোক ঠকানো বিদ্যে, হেনা তেনা, তো তারা নিজেদের মূর্খতাটাকেই প্রকাশ করে। জ্যোতিষীরা কতগুলো গ্রহের কানেকশন এবং তার ফলাফল কি হতে পারে সেটা বিশ্লেষণ করে বুঝিয়ে দেয়। জ্যোতিষী কখনো প্রতিকার দেয় না। তাকে কোনো জ্যোতিষীকে যদি কেউ জোর করে আমাকে এই প্রতিকারটা করে দিন, সেই কাস্টমারও সেই রকম 2 নম্বরই। কোন গ্রহের নেগেটিভিটির জন্য কোন পাথর কাজ করবে সেটা বলেই কিন্তু জ্যোতিষী ডিপার্টমেন্ট শেষ। এবার তুমি পাথর কোথা থেকে কিনবে, বড় জুয়েলার্স থেকে, সেটা তোমার ব্যাপার। পাথর কিভাবে অ্যাক্টিভেট করবে সেটা জানাটা তোমার ব্যাপার। পাথর আদৌ কাজ করবে কি করবে না, তুমি এত বহু বহু মূল্য দিয়ে পাথর কেনার পর কাজ করবে কি করবে না, কেন করছে না, সেটাও তোমাকেই ছুটতে হবে, জানতে হবে। এত জ্যোতিষীরা যারা সত্যিকারের জ্যোতিষবিদ্যা নিয়ে চর্চা করে, তারা বহু জ্যোতিষী, এবং আমিও চেষ্টা করেছি কিছু সময় বলতে যে 2025-এর কানেকশন গুলো কিরকম হতে পারে। এই সেদিনও করলাম। 29শে মার্চ থেকে মে পর্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম। এই টাইমটা সকলের জন্যই কম বেশি খারাপ হবে। এই যে জায়গাগুলো আমরা বলার চেষ্টা করি, সেটা লোক ঠকানো। এই বলাটাই যে আমরা জ্যোতিষীরা ভিডিও করে যাচ্ছি, তার বদলে কি আমরা সবাই পয়সা পাই না। জ্যোতিষবিদ্যা শুধুই বলে, জ্যোতিষীরা বলছে। খুব সাদামাটা ভাষায় বোঝানোর চেষ্টা করছি। যখন রবি এবং চন্দ্রের মাঝামাঝি পৃথিবী পড়ে যাচ্ছে, তখন পৃথিবীর ওপর রবিচন্দ্রের একটা আকর্ষণ তৈরি হচ্ছে। প্রত্যেকেরই একটা নিজস্ব আকর্ষণ শক্তি আছে। আবার রবিচন্দ্র এক সাইডে আর পৃথিবী আরেক সাইডে, দুজনের তরফে কম্বাইন্ড হয়ে একটা অ্যাট্রাকশন পৃথিবীর ওপর পড়ছে, যার কারণে অমাবস্যা পূর্ণিমা হচ্ছে।
এবং অমাবস্যা পূর্ণিমায় জোয়ার মানে জলের স্রোতটা এইরকম ভাবে অনেক উঁচু হয়ে আবার আছড়ে পড়ছে পৃথিবীর দিকে। তো খুব সুন্দরভাবে পৃথিবীও ঘুরছে, পৃথিবীর জলভাগ স্থলভাগ ঘুরছে সুন্দর সিস্টেমেটিক্যালি, তা কিন্তু নয়। দূর থেকে গ্যালাক্সি থেকে যদি দেখো তাহলে সেটা আরো মারাত্মক। মানে পৃথিবীর যে নিজের মোশনে ঘুরছে, জলস্তর কিন্তু বাইরে ছিটকে বেরিয়ে যেতে চাইছে, এবং এই বেরিয়ে যেতে চাওয়াটা সূর্যচন্দ্রের একসাথে হওয়া বা আলাদা হওয়ার প্রভাবে যখন অমাবস্যা পূর্ণিমায় আরো বেশিভাবে জলস্তর বেরিয়ে যেতে চাইছে, অর্থাৎ ছিটকে গেল, আবার পৃথিবীর আকর্ষণেই সেইটা পৃথিবীর বুকে পড়লো। তাই দেখা যায় জলস্তর অত উঁচুতে উঠে আবার ঝাপসে মানে পুরো ধপাস করে পৃথিবীর গায়ে পড়লো। তো তখন জোয়ার ভাটা অত মানে জোয়ার অত উঁচুতে ওঠে। তো আমাদের বডিতেও জলের ভাগটা অনেকটা বেশি, ম্যাক্সিমাম 70 থেকে 80% তো জলের ভাগ থাকবেই, রক্ত হিসেবে, ফ্লুইড হিসেবে এসব থাকে। তাহলে এই আকর্ষণ অমাবস্যা পূর্ণিমায় যখন রবিচন্দ্রের জন্য হচ্ছে, তখন আমাদের শরীরেও হচ্ছে। তখন আমাদের তান্ত্রিকদের কিছু নিয়মাবলী থাকে, এটা খাবে এবং এটা খাবে না। তাতে আমরা জানি যে শরীরের মধ্যে সেই আকর্ষণের প্রভাবটা কম পড়বে, এবং সে যদি অসুস্থ মানুষ হয় বা কোনো রোগরাগী থেকে থাকে তাহলে সে একটু হলেও যন্ত্রণা কম ভোগ করবে। এই টোটাল ম্যাটারটা হলো একটা সিস্টেম। তন্ত্র সেরকম একটা সিস্টেম। মনে করো এই অপরাধ করলে এই ধারা, এখন যেমন বিএনএস 126, বা এই অপরাধ করলে এই ধারা, ধরো কোনোটা 79 বিএনএস। তো এইটাই সিস্টেম যে এই অপরাধের জন্য এই ধারায় ফেলবে, সে পুলিশ হোক চাই উকিল হোক। এই অপরাধ করলে তার জন্য এই বিএনএস ফেলা হবে। ঠিক এটা একটা সিস্টেম। ঠিক সেরকম এই রোগের সিমটম দেখা দিলে ডাক্তার এই ওষুধটা দেবে, এই সিমটম দেখা দিলে এই ওষুধটা দেবে, এটা একটা সিস্টেম। ঠিক সেরকম তোমার কিরকম কিরকম প্রবলেম আছে সেইটা দেখে তান্ত্রিক তোমাকে একটা স্পেশাল নিয়ম দেবে, স্পেশাল মন্ত্র দেবে, এবং তোমাকে সেটা মেনে চলতে হবে। এই ড্রেসটা পরেই আমি বলবো যে ফ্রি কনসালটেন্সি দেওয়ার পর ও মানুষ কেন আমাকে ব্যবহার করতে পারে না, সেটা এই ড্রেসটা পরেই একটা ভিডিওতে থাকবে। তো এই ড্রেসটা পরে যে কতগুলো মূল্যবান টপিক নিয়ে আমি আলোচনা করব, সেই জন্য এইটার ওই জ্যোতিষী যখন বলেই চেষ্টা করব দিতে, পার্ট 1 পার্ট 2 করে। তো এইগুলো হলো সিস্টেম, তন্ত্রটা একটা সিস্টেম। এবার তুমি যদি সেই সিস্টেমটা না মানো, স্বাভাবিকভাবেই তোমার উন্নতি হবে না। এই যে 2025-এ এই যে 29শে মার্চে যে আমি তোমার বললাম যে 29শে মার্চ থেকে মে পর্যন্ত একটা ক্রুশিয়াল টাইম, এটা মেষ হলে তার আগের ঘরটা মিনে অনেকগুলো গ্রহ জমায়েত হচ্ছে। ব্যাপারটা এরকম ভাবতে পারো, এই যে মিন, এটার এই মিনের লর্ড হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি এখন বৃষতে রয়েছে, কিন্তু এই দেবগুরুর ঘরে এতগুলো গ্রহের সমাবেশ, এটা একটু অন্যভাবে ভেবে দেখো। মনে হয় না যে তারা এবার একটা ময়দানে নামবে বলে এতগুলো গ্রহ একসাথে হয়েছে? তো 2025-এর স্টার্টিং থেকেই কিন্তু দেখো অনেকগুলো নেগেটিভ কানেকশন শুরু হয়ে গেছে। জ্যোতিষীরা কিন্তু বলছে, এই যে ভিডিওতে আমরা বলছি, আমিও জ্যোতিষী হিসেবে বলছি, আর তাহলে সেই বলার জন্য তো আমরা টাকা নিচ্ছি না। আর টাকা নিলেই চিটিংবাজ বা প্রতারক হয় না। তোমাকে আমি যদি সামনে বসে ব্যক্তিগত কাস্টমার হিসেবে, তুমি যখন আমাকে হায়ার করলে, বা এইটা আমি কমনলি বলছি, কিন্তু পার্সোনালি যখন তুমি আমার টাইমটা নেবে, সেখানেও আমি ফ্রি কনসালটেন্সি দিচ্ছি, সেখানেও মানুষ ব্যবহার করতে পারছে না। কেন পারছে না সেটা এই টেস্টটা করে একটা ভিডিওতে বলে দেবো। তারপর পেইড কনসালটেন্সিতে আসলে পরও সেই জায়গাটা ফলো করতে পারছে না, কারণ তাদের ওই জ্যোতিষী তার নিয়মও চাই, ওই তান্ত্রিক তার নিয়মও সে ফলো করবে, এবং আমি জ্যোতিষী তান্ত্রিক হলে আমার নিয়মও ফলো করবে, এবং তারপর বলবে আমার কাজটা হচ্ছে না কেন বলুন তো, এবং নিজে ঘেটে হয়ে থাকবে, কাদায় তালগোল পাকিয়ে থাকবে, তারপর বলবে হচ্ছে না কেন। কারণ এই যে অতি চালাকি, এই অতি চালাকি কিসের প্রভাবে হয় সেটা নিয়েও বলবো, এই ড্রেসটা পরেই বলবো। তো এই যে জ্যোতিষীরা শুধুই বলছে 2025-এ স্টার্টিং হওয়ার আগে থেকে আমরা বলছি যে এই বছরে কতগুলো নেগেটিভ ঘটনা ঘটবে,
এই যে 29শে মার্চ থেকে মে পর্যন্ত সবই যে কলকাতায় হবে বা ভারতে হবে সেটা নাও হতে পারে। এই প্ল্যানেটোরিয়াল এফেক্ট, এই যে এতগুলো প্ল্যানেট, তার প্রভাব পৃথিবীর ওপর পড়বে না? তো পৃথিবীর কোন অংশে কখন পড়বে সেটা সত্যি কি এত পুঙ্খানুপুঙ্খভাবে নিখুঁতভাবে বলা কোনো জ্যোতিষীর পক্ষে সম্ভব? সম্ভব না। যেমন আরেকটু অন্যভাবে বোঝাই, ধরো এক একটা প্ল্যানেট গ্যালাক্সিতে তার একটা ম্যাগনেটিক ফিল্ড নিজস্ব রয়েছে। তো এটা একটা প্ল্যানেট, এটা একটা প্ল্যানেট, তারা নিজের অরবিটে ঘুরছে, তো ম্যাগনেটিক ফিল্ড এদের রয়েছে। তার মাঝামাঝি যদি পৃথিবী পড়ে বা একটা ত্রিকোণ ভাবে পড়ে, দুটোরই একটা কানেকশন তার উপর কাজ করবে। এবার এখানে কর্মফল, পুণ্য, পাপ এটা কি করে আসে? এইটাই তো একটা অলিখিত নিয়ম। যখন গ্রহ নক্ষত্রের সমাবেশ হয়, তারা একসাথে হয়, তখন অদ্ভুতভাবে যারা এতদিন ধরে যা কাজ করে এসছে তার ভালো ফল, যেটা এতদিন ফলটা পাচ্ছিল না, একজন ভালো কেউ, তার ভালো ফলটা হঠাৎ করেই সে পেতে শুরু করবে। আর যে বদমাইশি অসভ্যতা করে এসছে তার খারাপ ফলটাও সে পেতে শুরু করবে। তো এই জন্যই আমরা বলি, আমি স্পেশালি বলি, শনি হচ্ছে গড অফ জাজমেন্ট, বিচারের দেবতা। সে যখন নড়েচড়ে বসে তখন একটা না একটা বিচার হয়, একটা নতুনত্বের শুরু হয়। ভালো খারাপ কার কতটা যাবে এই গ্রহ নক্ষত্রের সন্নিবেশে? তুমি নিজেকে জিজ্ঞেস করো, তুমি কিরকম? তোমার যদি মনে হয় তুমি এতদিন ধরে ভালোই করে এসছো, কারো পেছনে লাগনি, কারো ক্ষতি করনি, কোনো অসভ্যতা করনি, অশালীনতা করনি, সব ভালো করে এসছো, তুমি জানবে তোমার ভালো হবে। তবে গ্রহদের আবার একটু চালাকি আছে, প্রথমে একটু ভালো ফল দেয়। তুমি একটি মহাবজ্জাত খচ্চর, তুমি হঠাৎ করে ভালো ফল পেলে তুমি হবে বাহ দারুণ, তো গ্রহ নক্ষত্ররা আমাকে বুঝতেই পারলো না। না, এইবার তাদের খেলটা যখন শুরু হবে তখন মুখ থুবড়ে তুমিই চেঁচাবে। আর যদি তান্ত্রিক ধরে থাকো, বলবে আমি তো টাকা দিচ্ছি, তাহলে কেন আমার এরকম হলো? তো এই যে ঘটনাগুলো ঘটতে থাকে, এটাই হলো অলিখিত নিয়ম, মহাবিশ্বের অলিখিত নিয়ম, ইউনিভার্সাল রুল। তোমার কর্ম তোমাকে ফল এনে দেবে। জ্যোতিষীরা বলে, এবং সেই বলাটার মধ্যে সবসময় চালাকি থাকে তা নয়। চালাকি করে লুটপাট করা, 2 নম্বরি করার জন্য আরো অনেক পেশা আছে, অনেক লোক আছে। ঘুরে ফিরে শুধু জ্যোতিষীদের কামড়ালে তো হবে না। জ্যোতিষী যখন বলে শুনতে হয়, আর যারা বলে আমি মানি না বা আমি শুনবো না, ভালো করে তাদের নিয়ে তাদের খোঁজ কাল্টিভেট করতে হয় যে তারা কতটা ভালো আছে। এটা সাদামাটা হিসেব, নিয়মানুবর্তিতা, ভালোত্ব, এগুলো মানুষকে ভালো ফল দিতে বাধ্য। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।